1989 সালের 25 জুলাই ঢাকার ব্যস্ততম এলাকা সিদ্ধেশ্বরী। ঠিক বিকেল 5টার দিকে একটি রিকশাকে ব্যারিকেড দিয়ে দাঁড় করায় দুই মোটরসাইকেল আরোহী। রিকশায় বসা এক নারী, যিনি নিজের সন্তানকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে রাজপথ কাঁপিয়ে গর্জে উঠল পিস্তল। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে গুলি করে হত্যা করা হলো সেই নারীকে, যার নাম ছিল সগীরা মোরশেদ। প্রথম দেখায় ঘটনাটিকে একটি সাধারণ ছিনতাইয়ের চেষ্টা বলে মনে হলেও এর পেছনে লুকিয়েছিল 30 বছরের এক অন্ধকার এবং কুৎসিত সত্য, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি বাংলাদেশের অপরাধ ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং রহস্যময় একটি হত্যাকাণ্ড, যার জট খুলতে পুলিশের লেগে গিয়েছিল দীর্ঘ 3টি দশক। এমন সব রোমাঞ্চকর এবং সত্য অপরাধের নিখুঁত বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের এই ট্রু ক্রাইম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সেদিন বিকেলে সগীরা মোরশেদ যখন ভিকারুননিসা নুন স্কুল থেকে তার 2য় গ্রেডে পড়া মেয়েকে আনতে যাচ্ছিলেন, তখন রিকশাটি সিদ্ধেশ্বরী রোডের মৌচাক মোড়ের কাছাকাছি পৌঁছাতেই ঘটে সেই নৃশংস কাণ্ড। মোটরসাইকেলে আসা দুই যুবক তার রিকশার গতি রোধ করে এবং তার হাতের সোনার চুড়ি ধরে টানা হেঁচড়া শুরু করে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সগীরা মোরশেদ কোনো সাধারণ প্রতিরোধ করেননি। তিনি চিৎকার করে একজনের হেলমেট খুলে ফেলেছিলেন এবং চিনে ফেলার ভঙ্গিতে কিছু একটা বলতে চেয়েছিলেন। আর ঠিক তখনই কোনো দ্বিধা না করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বুকে গুলি চালিয়ে দেয় সেই যুবকেরা। রক্তাক্ত অবস্থায় সগীরা মোরশেদ রিকশা থেকে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ যখন ঘটনাস্থলে আসে, তখন তারা এটিকে একটি সাধারণ রোড সাইড রবারি বা ছিনতাইয়ের মামলা হিসেবেই নথিভুক্ত করে, কারণ সগীরার হাতের সোনার গহনা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের মনে প্রথম খটকা লাগে যখন দেখা যায় ছিনতাইকারীরা তার হাতের মূল্যবান চুড়ি বা গহনা সম্পূর্ণ খুলে নেয়নি, বরং গুলি করার পর তারা তড়িঘড়ি করে পালিয়ে যায়। একটি সাধারণ ছিনতাইয়ে কেন কেউ এভাবে প্রকাশ্য দিবালোকে সরাসরি বুকে গুলি করবে, যেখানে নারীটি কোনো অস্ত্রধারী ছিলেন না? চলুন আমরা এই রহস্যময় পটভূমির পরবর্তী ধাপে প্রবেশ করি এবং দেখি পুলিশ কিভাবে তদন্ত শুরু করল। সগীরা মোরশেদের স্বামী সালাম চৌধুরী সঙ্গে সঙ্গেই রমনা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে নেমে এলাকার চিহ্নিত ছিনতাইকারী এবং গ্যাং মেম্বারদের তালিকা তৈরি করে চিরুনি অভিযান শুরু করে। সেই সময় গোয়েন্দাদের নজরে আসে মারুফ রেজা নামের এক প্রভাবশালী যুবক, যে ছিল তৎকালীন এক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় এবং এলাকার এক কুখ্যাত ডন। একই সাথে পুলিশ মন্তু নামের আরও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে, যার বিরুদ্ধে আগে থেকেই ওই এলাকায় নারীদের উত্ত্যক্ত করা এবং ছিনতাইয়ের অভিযোগ ছিল। পুলিশ যখন মন্তু এবং মারুফ রেজাকে আলাদা আলাদা সেলে নিয়ে জেরা করা শুরু করে, তখন তাদের বয়ানে চরম অসঙ্গতি দেখা দেয়। মন্তু দাবি করে সে সেদিন ওই এলাকায় ছিলই না, কিন্তু প্রত্যক্ষদর্শীদের একজন রিকশা চালক তাকে আংশিক শনাক্ত করে। অন্যদিকে মারুফ রেজা তার রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখিয়ে জেরা এড়ানোর চেষ্টা করে এবং প্রভাবশালী মহল থেকে পুলিশের উপর চাপ আসতে শুরু করে যে তাকে যেন এই মামলা থেকে বাদ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা যখন মারুফ রেজার বাড়ির ভেতরে তল্লাশি চালাতে চান, তখন ওপর মহল থেকে আসা একটি অদৃশ্য লক বা বাধা পুরো তদন্ত প্রক্রিয়াকে স্থবির করে দেয়। পুলিশ অফিসাররা গোলকধাঁধায় পড়ে যান যে এটি যদি সাধারণ ছিনতাই হবে, তবে একজন মন্ত্রীর আত্মীয় কেন এটিকে ধামাচাপা দেওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। চলুন আমরা এই কুয়াশাচ্ছন্ন তদন্তের পরের অংশে যাই এবং দেখি কিভাবে জল আরও ঘোলা হলো। তদন্ত যখন মারুফ রেজার দিকে মোড় নিচ্ছিল, ঠিক তখনই 1989 সালের শেষের দিকে এক রহস্যময় আইনি আদেশ আসে, যা পুরো তদন্তকে থমকে দেয়। মারুফ রেজার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত এই মামলার তদন্তের ওপর
দীর্ঘ মেয়াদের জন্য একটি স্থগিতাদেশ জারি করে। এই একটিমাত্র আইনি চিরকুট বা আদেশের কারণে দীর্ঘ 28 বছর পুলিশ এই ফাইলের গায়ে হাত পর্যন্ত দিতে পারেনি। একটি খুনের মামলা এভাবে প্রায় 3 দশক ধরে কোল্ড কেস বা ফাইলবন্দি হয়ে পড়ে থাকে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই দীর্ঘ সময়ে সগীরা মোর্শেদের পরিবার প্রায় আশা ছেড়েই দিয়েছিল। তারা ভেবেছিল অপরাধীরা চিরকালের জন্য পার পেয়ে গেছে এবং এই ফাইলের ভেতরের লক আর কখনো খুলবে না। কিন্তু 2019 সালে আদালতের একটি বিশেষ বেঞ্চের নজরে যখন এই পুরনো স্থগিতাদেশটি আসে, তখন তারা অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেয়। এবার মামলার দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআইকে, যারা সম্পূর্ণ নতুন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত শুরু করে। পিবিআই প্রধান যখন পুরনো ডায়েরি এবং সাক্ষীদের তালিকা নতুন করে মেলাতে শুরু করেন, তখন তিনি একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অসঙ্গতি খুঁজে পান। চলুন আমরা পিবিআই এর সেই রোমাঞ্চকর ইনভেস্টিগেশন পার্টে প্রবেশ করি এবং দেখি কিভাবে একটি চিরুনি অভিযান পুরো সত্যকে সামনে নিয়ে এলো। পিবিআই যখন নতুন করে তদন্ত শুরু করে, তখন তারা মারুফ রেজার পুরনো ফাইলটি খোলে এবং জানতে পারে যে ঘটনার দিন রিকশা চালক যে যুবকের হেলমেট খুলে যাওয়ার কথা বলেছিল, তার চেহারার সাথে মারুফ রেজার মিল ছিল। পিবিআই প্রথমে মারুফ রেজাকে তার বাসা থেকে অত্যন্ত গোপনে আটক করে এবং একটি গোপন সেলে নিয়ে ম্যারাথন জেরা শুরু করে। মারুফ রেজা প্রথমে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে এবং বলে যে সে সগীরা মোর্শেদকে চিনতই না। কিন্তু পিবিআই যখন তার সামনে 30 বছর আগের সেই রিকশা চালকের জবানবন্দি এবং কিছু গোপন নথি হাজির করে, তখন মারুফ রেজার কপালে ঘাম জমতে শুরু করে। পিবিআই অফিসাররা বুঝতে পারেন যে মারুফ রেজা কোনো সাধারণ ছিনতাইকারী নয়। তাকে কেউ একজন মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া করেছিল সগীরাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। জেরা করার সময় মারুফ রেজা এক পর্যায়ে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে তাকে এই কাজের জন্য 25,000 টাকা দেওয়া হয়েছিল, যা 1989 সালে ছিল বিশাল অঙ্কের অর্থ। কিন্তু কে তাকে এই টাকা দিয়েছিল এবং কার এত বড় শত্রু ছিলেন সগীরা মোর্শেদ? চলুন আমরা তদন্তের সবচেয়ে নাটকীয় অংশে যাই এবং খুনের মূল কারণটি বিস্তারিতভাবে জানি। মারুফ রেজার জবানবন্দির সূত্র ধরে পিবিআই যখন সগীরা মোর্শেদের পারিবারিক ইতিহাস ঘাঁটতে শুরু করে, তখন তাদের সামনে ঘরের ভেতরের এক চরম হিংস্র এবং কুৎসিত রূপ উন্মোচিত হয়। সগীরা মোর্শেদ ছিলেন অত্যন্ত শিক্ষিত, শান্ত এবং পরিবারের সবার প্রিয় পুত্রবধূ, যা তার মেজ জা অর্থাৎ তার ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরীর স্ত্রী শায়েদাতুল মাহমুদা শাহিনের সহ্য হতো না। তারা একই বাড়িতে বসবাস করতেন, যেখানে সগীরাকে তার শাশুড়ি অনেক বেশি পছন্দ করতেন এবং পরিবারের সব বিষয়ে সগীরার মতামতকে প্রাধান্য দেওয়া হতো। এই পারিবারিক হিংসা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে শাহিন প্রায়ই তার 3 তলার বারান্দা থেকে নিচে সগীরা মোর্শেদের রান্নাঘর এবং বারান্দায় ইচ্ছাকৃতভাবে ময়লা আবর্জনা ফেলতেন। শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক মর্যাদা নিয়ে শাহিনের মনে সগীরার প্রতি তীব্র হীনমন্যতা ও ক্ষোভের জন্ম নেয়। ঘটনার কিছুদিন আগে সগীরার ঘরের কাজের মেয়ে জাহানুরকে বিনা কারণে মারধর করেন ডাক্তার হাসান আলী চৌধুরী। এই নিয়ে পরিবারে একটি বড় সালিশি বৈঠক বা ঘরোয়া মিটিং হয়, যেখানে সগীরা মোর্শেদ অত্যন্ত দৃঢ়ভাবে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং শাহিনকে সবার সামনে সুবিধাবাদী ও নীচ মানসিকতার বলে উল্লেখ করেন। এই অপমান শাহিন কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং তিনি সবার সামনে চিৎকার করে সগীরাকে দেখে নেওয়ার হুমকি দেন। শাহিন তার স্বামী ডাক্তার হাসান আলীকে বোঝাতে সক্ষম হন যে সগীরা মোর্শেদ বেঁচে থাকলে সমাজে এবং পরিবারে তাদের কোনো সম্মান থাকবে না। আর এই তীব্র ও অন্ধ পারিবারিক হিংসা থেকেই ডাক্তার হাসান আলী এবং তার স্ত্রী শাহিন মিলে
সগীরাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার এক নিখুঁত ও ঠান্ডা মাথার পরিকল্পনা সাজান। চলুন আমরা পরবর্তী অংশে জানি কিভাবে এই দম্পতি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। ডাক্তার হাসান আলী চৌধুরী তার নিজের শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ানকে এই পরিকল্পনায় যুক্ত করেন, কারণ রেজওয়ান ছিলেন এলাকার উঠতি মাস্তান এবং তার সাথে মারুফ রেজার মতো অপরাধীদের যোগাযোগ ছিল। হাসান আলী এবং শাহিন মিলে রেজওয়ানকে 25,000 টাকা দেন যাতে সে একজন পেশাদার শুটার ভাড়া করে সগীরাকে এমনভাবে খুন করে যা দেখতে হুবহু একটি ছিনতাইয়ের মতো মনে হয়। রেজওয়ান তখন মারুফ রেজাকে এই খুনের চুক্তি বা কন্ট্রাক্ট দেয় এবং ঘটনার দিন রেজওয়ান নিজেই মোটরসাইকেল চালিয়ে মারুফ রেজাকে নিয়ে সিদ্ধেশ্বরী রোডে সগীরার রিকশা অটো পেতে অনুসরণ করতে থাকে। যখন সগীরা তাদের চিনে ফেলেন এবং চিৎকার করেন, তখনই মারুফ রেজা ঠান্ডা মাথায় ট্রিগার চেপে দেয়। পিবিআই যখন এই পুরো চক্রান্তের জাল উন্মোচন করে, তখন তারা ডাক্তার হাসান আলী, তার স্ত্রী শাহিন এবং শ্যালক রেজওয়ানকে গ্রেফতার করে। আদালতে যখন এই চারজনকে মুখোমুখি করা হয়, তখন 30 বছর ধরে ভদ্রতার মুখোশ পরে থাকা এই চিকিৎসকের পরিবার আর নিজেদের অপরাধ লুকাতে পারেনি এবং তারা ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। চলুন আমরা এই দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ পরিণতি এবং আদালতের চূড়ান্ত রায় সম্পর্কে জেনে নিই। দীর্ঘ 35 বছরের আইনি লড়াই, স্থগিতাদেশ আর নানা নাটকীয়তা শেষে 2024 সালের 13 মার্চ ঢাকার বিশেষ জজ আদালত এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করেন। আদালত তার রায়ে সগীরা মোরশেদের খুনি মারুফ রেজা এবং চক্রান্তের মূল হোতা সগীরার ভাসুরের শ্যালক আনাস মাহমুদ রেজওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং একই সাথে তাদের আর্থিক জরিমানাও করা হয়। তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং আইনি মারপ্যাচের কারণে মূল পরিকল্পনাকারী ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী এবং তার স্ত্রী শায়েদাতুল মাহমুদা শাহিনকে আদালত খালাস দিয়ে দেন, যা সগীরার পরিবারের মনে এক দীর্ঘস্থায়ী ক্ষোভের জন্ম দেয়। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের বিচার পেতে একটি পরিবারের লেগে গেল 35টি বছর, যেখানে অপরাধের মূল বীজ বোনা হয়েছিল নিজেদেরই চেনা ড্রয়িং রুমে। আজকের এই গা শিউরে ওঠা কেসটি শোনার পর আপনাদের কাছে আমার একটি চিন্তামূলক প্রশ্ন রইল। আমাদের সমাজে পারিবারিক হিংসা এবং অহংকার যখন এতখানি অন্ধ হয়ে যায় যে মানুষ নিজের রক্তের সম্পর্ককে খুন করতেও দ্বিধা করে না, তখন আমরা আসলে বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের মানুষদের কতটা বিশ্বাস করতে পারি এবং এই সামাজিক অবক্ষয় থেকে আমাদের মুক্তির উপায় কি? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।